স্লোলি কিন্তু কনসিস্টেন্টলি তিনটে অত্যন্ত জরুরি ধাপ অর্থাৎ প্রজেকশন ফর্মুলা, সিমেট্রি অপারেশন অ্যান্ড কাইরালিটি, এই তিনটে বিষয় জেনে আসার পর আমরা শেষ পর্যন্ত পৌঁছেছি আমাদের আলোচনার মূল বিষয়বস্তু স্টিরিও আইসোমেরিজম। এই স্টিরিও আইসোমেরিজম ধাপটায় পৌঁছানোর জন্যেই আমরা তিনটি বিষয়কে ভালো করে জেনে এলাম। আমাদের আজকের ক্লাস স্টিরিও আইসোমেরিজমের একটা ডেফিনেশন আমরা এখানে দেখছি। প্রথমে একবার ডেফিনেশনের স্টেটমেন্টটা দেখে নিই, তারপর প্রপার এক্সাম্পল সহ আমরা বিষয়টায় ধীরে ধীরে ঢুকব। স্টিরিও আইসোমেরিজম ইজ এ টাইপ অফ আইসোমেরিজম where compound possess the same molecular formula and same connectivity but differ in the three-dimensional orientations of the atoms or groups in space. আইসোমেরিজম বা সমাবয়বতার ডেফিনেশন আমরা ক্লাস 9th থেকেই জানি, অর্থাৎ মলিকুলার ফর্মুলা সেম হতে হবে বাট ডিফারেন্ট প্রপার্টিজ শো করবে। একই আণবিক সংকেত কিন্তু বিভিন্ন ধর্ম, এই ধরনের কম্পাউন্ডগুলোকে আমরা ইচ আদারের আইসোমার বলি। এখানে নতুন কি দেখছি? স্টিরিও আইসোমারিজম বা ত্রিমাত্রিক সমাবয়বতা, যে বিষয়টা এখানে নতুনত্ব কি আছে সেটাকে আমরা ভালো করে লক্ষ্য করি। মলিকুলার ফর্মুলা তো সেম হবেই, মলিকুলার ফর্মুলা সেম না হলে আইসোমারিজমের বিষয়ই আসে না। এখানে নতুন বিষয় হলো সেম কানেক্টিভিটি অফ অ্যাটমস অর গ্রুপস হুইচ ডিফার ইন থ্রি ডাইমেনশনাল ওরিয়েন্টেশন ইন স্পেস। এই জিনিসটাকে আগে আমরা বুঝে নিই। আমাদের কাছে এক্সাম্পল হিসাবে দুটো মলিকিউল আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বুঝতে আমাদের সুবিধে হয়। এই দুটি মলিকিউলকে আমরা এক্সাম্পল হিসাবে নিলাম। দেখো, দুটোতেই দুটো করে কার্বন আছে, কার্বন দুটো, কার্বন দুটো। দুটো মলিকিউলেই দুটি হাইড্রোজেন আছে, দুটো মলিকিউলেই দুটো ক্লোরিন অ্যাটম আছে। এখানে আমরা বলছি গ্রিন বল রিপ্রেজেন্টস ক্লোরিন অ্যাটম। তাহলে এদের দুজনেরই মলিকুলার ফর্মুলা দাঁড়াচ্ছে C2H2Cl2। তাহলে সেম মলিকুলার ফর্মুলা হলো। এবার সেম কানেক্টিভিটি কথাটার মানেটা বুঝি। এই কার্বনে একটি ক্লোরিন একটি হাইড্রোজেন, এই মলিকুলার কার্বনেও একটি ক্লোরিন একটি হাইড্রোজেন, এই কার্বনে একটা ক্লোরিন একটা হাইড্রোজেন, এই মলিকুলের সেই কার্বনেও একটা ক্লোরিন একটা হাইড্রোজেন। তাহলে দুটোতেই প্রত্যেক কার্বনে যে অ্যাটম বা গ্রুপগুলো আছে তারা সেম, প্রত্যেকটাতেই প্রতিটি কার্বনে একটি করে ক্লোরিন আর হাইড্রোজেন আছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো এখানে ডাবল বন্ডের রেসপেক্টে দুটো ক্লোরিন অ্যাটম একই দিকে, দুটো হাইড্রোজেন অ্যাটমও একই দিকে। আমরা এই ডাবল বন্ডটার রেসপেক্টে বিচার করছি। ডাবল বন্ড আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ডাবল বন্ডটার রেসপেক্টে দুটো ক্লোরিন অ্যাটম একই দিকে, দুটো হাইড্রোজেনও একই দিকে। কিন্তু এই মলিকুলে দুটো ক্লোরিন অ্যাটম ডাবল বন্ডের রেসপেক্টে উল্টো উল্টো দিকে, আর দুটো হাইড্রোজেন অ্যাটমও ডাবল বন্ডের রেসপেক্টে উল্টো উল্টো দিকে। তার মানে ত্রিমাত্রিক তল বা স্পেসে এখানে অ্যাটমগুলো ডিফারেন্ট দিকে ফেস করে আছে। এখানে সেম অ্যাটমস একই ডিরেকশনে, এখানে সেম অ্যাটমস ডিফারেন্ট ডিরেকশনের দিকে আছে। এই ঘটনাটাকে আমরা বলছি সেম কানেক্টিভিটি, অর্থাৎ প্রত্যেক কার্বনের সাথে থাকা গ্রুপ দুটো মলিকুলে একই, বাট দেয়ার ওরিয়েন্টেশন ইন থ্রি ডাইমেনশনাল স্পেস ইজ ডিফারেন্ট। কিন্তু ত্রিমাত্রিক তলে বা স্পেসে তারা বিভিন্ন দিকে মুখ করে আছে। এই অবস্থা যখন আসছে তখন এই যে দুটো মলিকিউল ইচ আদারের আইসোমার হলো, এই আইসোমারিজমটাকে আমরা বলছি স্টিরিও আইসোমেরিজম বা ত্রিমাত্রিক সমাবয়বতা। তাহলে অত্যন্ত স্বাভাবিকভাবে তোমাদের মনে এই প্রশ্নটা আসবে যে আমরা তাহলে যে স্ট্রাকচারাল আইসোমারিজম বা গঠনগত সমাবয়বতার বিষয়টা জানতাম, সেখানে কি এই ধরনের বিষয় ছিল না? অর্থাৎ সেম কানেক্টিভিটি বা ডিফারেন্ট ওরিয়েন্টেশন, এই ব্যাপারটা কি সেখানে ছিল না? তাহলে আমরা একবার তাড়াতাড়ি স্ট্রাকচারাল আইসোমারিজমটাকে মনে করে নিই।
তাহলে পরিষ্কার হয়ে যাবে যে স্ট্রাকচারাল আইসোমারিজম অ্যান্ড স্টিরিও আইসোমারিজমের ডিফারেন্সটা কোথায়। আমরা তাহলে একবার রিক্যাপিচুলেট করে নিই স্ট্রাকচারাল আইসোমারিজমকে। স্ট্রাকচারাল আইসোমারিজমে আমরা প্রথমে ধরে নিই চেন আইসোমারিজম বা শৃঙ্খল সমবায়বতা বিষয়টাকে। চেন আইসোমারিজম কি ছিল? দ্য মলিকুলার ফর্মুলা উইল বি সেম বাট দ্য কার্বন চেন উইল বি ডিফারেন্ট। তাহলে আমরা এক্সাম্পল হিসাবে C4H10 মলিকিউলটার চেন আইসোমারগুলো ড্র করি। একটা আমরা নিলাম স্ট্রেট চেন, আরেকটা নিলাম ব্রাঞ্চড চেন। আমরা এই জায়গাটায় একটু তাড়াতাড়ি এগোবো কারণ আমাদের আলোচনার বিষয়টা অন্য। তাহলে দেখো, কানেক্টিভিটি সেম হওয়ার কোয়েশ্চেনই আসে না। এখানে ফার্স্ট অ্যান্ড লাস্ট কার্বন ডিরেক্টলি একটা করে কার্বনের সঙ্গে অ্যাটাচড, আবার মাঝের যে কার্বন দুটো তারা ডিরেক্টলি দুদিকে দুটো করে কার্বনের সঙ্গে অ্যাটাচড। কিন্তু এখানে এমন একটা কার্বন আছে যে তিনটে কার্বনের সাথে অ্যাটাচড, তাহলে কানেক্টিভিটি কিন্তু সেম হলো না। হ্যাঁ, আইসোমারিজমের ডেফিনেশন স্ট্রাকচারাল আইসোমারিজমই হোক বা স্টিরিও আইসোমারিজমই হোক, সেটাতে সব সময় মান্য হবে, অর্থাৎ মলিকুলার ফর্মুলা সব সময়ই সেম হতে হবে, সেটা বিষয় নয়। আমরা যেটাই মেনলি ফোকাস করেছি অর্থাৎ কানেক্টিভিটি সেম বাট ওরিয়েন্টেশন ইন স্পেস ডিফারেন্ট, সেই জায়গাটাকে আমরা লক্ষ্য করতে বসেছি। তাহলে চেন আইসোমারিজম দেখে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে এখানে কানেক্টিভিটি কিন্তু ডিফারেন্ট, সেম কানেক্টিভিটির বিষয় এখানে নেই। এরপর আমরা দেখি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বিষয়টা কি? সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপস। আমরা সিম্পল এক্সাম্পল হিসাবে C2H6O মলিকিউলটা নিলাম। এই মলিকুলার ফর্মুলায় আমরা একটা অ্যালকোহল ড্র করতে পারি, আবার একটা ইথারও ড্র করতে পারি। এটা বন্ড OH অ্যালকোহল গ্রুপ, এটা বন্ড O বন্ড অর্থাৎ ইথার গ্রুপ ক্যারি করছে। তাহলে পরিষ্কার বিষয়, কানেক্টিভিটি সেম হওয়ার কোয়েশ্চেনই আসে না। এখানে O অ্যাটমের সাথে একটাই কার্বন, কিন্তু এখানে O অ্যাটমের সঙ্গে দুটো কার্বন অ্যাটাচড, তাহলে এখানেও কানেক্টিভিটি ইজ ডিফারেন্ট। নেক্সট আমরা আসছি পজিশন আইসোমারিজম। পজিশন আইসোমারিজম বিষয়টা হলো সেম ফাংশনাল গ্রুপ, সেম কার্বন চেন, বাট পজিশন অফ দ্য ফাংশনাল গ্রুপ ইজ ডিফারেন্ট। তাহলে আমরা সেম কার্বন চেনের দুটো কম্পাউন্ড নিচ্ছি। ধরে নিচ্ছি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিচ্ছি। তাহলে একবার ফাংশনাল গ্রুপ চেনের টার্মিনালে অর্থাৎ ধারে, একবার ফাংশনাল গ্রুপ চেনের মাঝখানে। কার্বনের রিমেনিং ভ্যালেন্সিস আমরা হাইড্রোজেন দিয়ে ফিল করে দিলাম। কানেক্টিভিটি সেম হওয়ার কোনো কোয়েশ্চেন আসে না। এখানে টার্মিনাল কার্বনে OH, কিন্তু এখানে মাঝের কার্বনে OH, তাহলে কি করে কানেক্টিভিটি সেম হতে পারে? তাহলে এখানেও কানেক্টিভিটি ডিফারেন্ট। টটোমারিজম আমরা C3H6O ফর্মুলাটা নিচ্ছি এক্সাম্পল হিসাবে। তাহলে একটা নিচ্ছি এই ফর্মুলার কিটোন, এর টটোমারটাকে আমরা দেখব। টটোমারটাকে দেখার জন্য আমরা গ্রুপের সঙ্গে ডিরেক্টলি বন্ডেড কার্বন অর্থাৎ আলফা কার্বনের একটা Hকে আলাদা করে দেখিয়ে ফর্মুলাটা আবার ড্র করলাম। কারণ আমরা জানি ফাংশনাল গ্রুপের সঙ্গে ডিরেক্টলি বন্ডেড sp3 কার্বনের হাইড্রোজেনই টটোমারিজমে টেক পার্ট করে। এই বন্ড এখানে এলো, পাই বন্ড ও এর দিকে ব্রেক করলো। দিস ইজ আওয়ার রেজাল্ট। তাহলে কানেক্টিভিটি কি করে সেম হয়? এখানে ডাবল বন্ডেডও, এখানে সিঙ্গেল বন্ড, এখানে CC সিঙ্গেল বন্ড, এখানে CC ডাবল বন্ড। তাহলে টটোমারিজমেও কানেক্টিভিটি সেম নয়।
নেক্সট আসছি মেটামারিজম। মেটামারিজমের এক্সাম্পল হিসাবে আমরা নেব C5H10O ফর্মুলার কিটোনগুলোকে। তাহলে দিস ইজ আওয়ার কার্বন চেন, একবার সেকেন্ড কার্বনে C ডাবল বন্ড, একবার থার্ড কার্বনে C ডাবল বন্ড। তাহলে যখনই আমরা সেকেন্ড কার্বন অ্যান্ড থার্ড কার্বন বিষয়টা বললাম, তখনই আমরা বুঝতে পেরে গেলাম যে সেম কানেক্টিভিটির কোনো কোয়েশ্চেনই আসে না। এখানে সেকেন্ড কার্বনে ডাবল বন্ড ও অ্যাটাচড, এখানে থার্ড কার্বনে ডাবল বন্ড ও অ্যাটাচড। তাহলে কী করে কানেক্টিভিটি সেম হয়? রিং চেন আইসোমারিজম সেটা আমাদের ড্র করার প্রয়োজনই পড়ে না। একটা যদি রিং হয়, একটা যদি ওপেন চেন হয়, তাহলে কোথায় সেম কানেক্টিভিটি হলো? তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল আমাদের সব কয়টা স্ট্রাকচারাল আইসোমারিজমকে মনে করে নিয়ে চেন আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, পজিশন আইসোমারিজম, টটোমারিজম, মেটামারিজম অ্যান্ড রিং চেন আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজমের যে এই সব কয়টা ভাগ বা টাইপ, এদের কোনোটাতেই কিন্তু সেম কানেক্টিভিটির বিষয়টা মেনটেন হয় না। অথচ আমরা আজকে যে এক্সাম্পলটা দেখলাম এই দুটো মলিকিউলকে নিয়ে, সেখানে দেখতে পাচ্ছি এখানে এই মলিকিউলে প্রত্যেক কার্বনে একটা Cl একটা H, এই মলিকিউলেরও প্রত্যেক কার্বনে একটা Cl একটা H। তার কানেক্টিভিটি তো সেম হলো। ডিফারেন্স কী এলো? ডাবল বন্ডের রেসপেক্টে সেম গ্রুপ একই দিকে, ডাবল বন্ডের রেসপেক্টে সেম গ্রুপ আলাদা দিকে, অর্থাৎ স্পেসে ওদের ওরিয়েন্টেশন ডিফারেন্ট হলো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখালাম মাত্র, আমরা এইভাবে আরও অনেক রকমের টাইপ পাবো। এই যে বিষয়গুলো আমরা আজকে ডিসকাস করছি, যেখানে কানেক্টিভিটি সেম বাট ওরিয়েন্টেশন ইন স্পেস ইজ ডিফারেন্ট, সেই বিষয়গুলোই আসবে স্টিরিও আইসোমারিজমের আওতায় বা আন্ডার স্টিরিও আইসোমারিজম। তাহলে এই যে জায়গাটা আমরা আন্ডারলাইন করেছি, যেটা স্টিরিও আইসোমারিজমকে স্ট্রাকচারাল আইসোমারিজম থেকে ডিফারেন্ট বানায়, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম। যদি তোমাদের তাতেও সমস্যা থাকে, আমাদের কাছে কমেন্ট সেকশন ওপেন থাকে, সেখানে কমেন্ট করলেই আমি আরও ভালোভাবে আরও বেশি সংখ্যায় এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব। স্ট্রাকচারাল আইসোমারিজমের যেমন বেশ কিছু ভাগ আছে, তেমনি স্টিরিও আইসোমারিজমেরও দুটো ভাগ, কনফরমেশনাল আইসোমার বা কনফরমেশনাল আইসোমারিজম অ্যান্ড কনফিগারেশনাল আইসোমারিজম। আইসোমার আর আইসোমারিজমের ডিফারেন্স কি সেটাও আমাদের আগে থেকে জানা। ঘটনাটা আইসোমারিজম অ্যান্ড যে মলিকিউলগুলো সেই ঘটনাটা ঘটাচ্ছে তারা ইচ আদারের আইসোমার। তাহলে মলিকিউলগুলো আইসোমার আর ওদের ওই প্রপার্টিটা আইসোমেরিজম। তাহলে কনফরমেশনাল আইসোমারিজম অ্যান্ড কনফিগারেশনাল আইসোমারিজম এই দুটো হলো স্টিরিও আইসোমারিজমের দুটো ভাগ। কনফরমেশনাল আইসোমারিজম আমরা শিখে গেছি আমাদের নিউম্যান প্রজেকশন ফর্মুলার ক্লাসে। যদি আমাদের মনে নেই বা আমরা স্কিপ করেছি, তাহলে আবার মনে করিয়ে দিই, আমাদের ওই তিনটে মেন স্টেপ যদি আমরা ঠিক করে ফলো না করি, আমাদের স্টিরিও আইসোমারিজমের ক্লাস ফ্রুটফুল হবে না। তাই কনফরমেশনাল আইসোমারিজমের বিষয়টা আমরা এখানে আর তেমনভাবে ডিসকাস করব না, শুধু একটুখানি মনে করে নেব, তারপর আমরা কনফিগারেশনাল আইসোমারিজমের বিষয়টাই ফোকাস করব। তাহলে কনফরমেশনাল আইসোমারিজম মনে করার জন্য আমরা দুটো কনফর্মারকে নিই। আমরা দেখছি বিউটেন মলিকিউল, এই যে ব্ল্যাক বলগুলো, এদেরকে আমরা ধরে নিচ্ছি দুটো মিথাইল গ্রুপ। তাহলে ফর্মুলাটা আমাদেরকে কি দেখাচ্ছে? CH3 CH2 CH2 CH3। বিউটেনে C2C3 যে বন্ড, এই C2C3 বন্ড বরাবর ভিউ করছি, ধরে নিয়ে আমরা যে কনফরমেশনগুলো পাবো সেগুলো আমরা এখানে দেখব। আপাতত আমাদের সামনে যে কনফরমেশনটা আছে, তোমরা নিজেরাই বলতে পারো এটা ইক্লিপসড কনফরমেশন, যেহেতু প্রত্যেক সামনের অ্যাটম পিছনের সেম অ্যাটমকে আড়াল করছে বা ইক্লিপস করছে। ইক্লিপস মানে তো আমরা জানি, ইক্লিপস মানে গ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলোতে যেমন আড়াল করার বিষয়টা থাকে, এখানেও সেটাই আছে। তাই আমরা একে ইক্লিপসড কনফরমেশন বলি। তাও আবার এটা ফুললি ইক্লিপসড কনফরমেশন, কারণ সেম গ্রুপ ইচ আদারকে আড়াল করছে। ইচ আদার বলাটা ঠিক নয়, সামনের গ্রুপ পিছনের গ্রুপকে আড়াল করছে। আমরা এবার এই বন্ড বরাবর
রোটেট করব কোনো দিকে, নিয়ে আমরা যাব নেক্সট কনফরমেশনে। নেক্সট কনফর্মার হিসাবে আমরা অন্য একটা মডেল দেব যাতে আইসোমারিজমের বিষয়টা বুঝতে পারি। দুটো সেম মডেল নিলাম, দেখো এটাও ইক্লিপসড কনফর্মার, এটাও ইক্লিপসড কনফরমেশন। এবার আমরা কি করছি, রোটেশন করলাম। রোটেশন করে ধরে নিচ্ছি আমরা এই কনফর্মারটাই পৌঁছলাম। তাহলে এটা কি হলো, অ্যান্টি স্ট্যাগার্ড, যেহেতু সেম গ্রুপ দুটো মিথাইল একেবারে ইচ আদারের উল্টো দিকে। তাহলে এই যে অ্যান্টি স্ট্যাগার্ড কনফরমেশনটা পেলাম আর এই যে আমাদের ইক্লিপসড কনফরমেশনটা পেলাম, দুটোকেই আমরা পাশাপাশি রেখে দেখি। তোমরাই বলো এখানে কি কানেক্টিভিটির কোনো ডিফারেন্স আছে? না, দুটোতেই সেম কানেক্টিভিটি আছে, কারণ আমরা একটা থেকে আরেকটাই এলাম শুধুমাত্র বন্ড রোটেট করে, কোনো বন্ড মেকিং করিনি। আর বন্ড রোটেশনে তো বাপু কানেক্টিভিটি বদলায় না। তাই দুটোতেই ধরে নাও আমরা এই কার্বনটার কথা ভাবছি, তারও দুটো হাইড্রোজেন, একটা মিথাইল আর একটা এই গ্রুপটা, আর এইখানেও এই কার্বনে একটা মিথাইল, দুটো হাইড্রোজেন অ্যান্ড এই গ্রুপটাকে আমরা দেখতে পাচ্ছি। সেভাবে পুরোটাতেই কানেক্টিভিটি ইজ দ্য সেম, কিন্তু তফাৎ কোথায়? স্পেসে ওদের ওরিয়েন্টেশনের ডিফারেন্স আছে। এখানে দুটো মিথাইল এই সিসি বন্ডের রেসপেক্টে একই দিকে, কিন্তু এই কনফরমেশনে সিসি বন্ডের রেসপেক্টে এই দুটো মিথাইল ইচ আদারের উল্টো দিকে। তেমনই বিষয় হাইড্রোজেনগুলোতেও, অর্থাৎ দুটো মলিকুলের কানেক্টিভিটি তো সেম, কিন্তু 3 ডাইমেনশনাল স্পেসে গ্রুপস অ্যান্ড অ্যাটমসের ওরিয়েন্টেশনে ডিফারেন্স আছে। সেই হিসাবে এরা দুজন হয়ে গেল ইচ আদারের স্টিরিও আইসোমার। যে স্টিরিও আইসোমারিজমটার আমরা নাম দিয়েছি কনফরমেশনাল আইসোমারিজম, আর এরা দুজন হলো ইচ আদারের কনফরমেশনাল আইসোমার। এবার তাহলে কনফরমেশনাল আইসোমারিজমের বিষয়ে আমাদের কি কি মনে রাখতে হয় আমরা আরও একবার জেনে নিই। প্রথমে দেখছি আমরা এক্সাম্পলগুলো। স্ট্যাগার্ড অ্যান্ড ইক্লিপসড কনফরমেশনস অফ ইথেন, অ্যান্টি অ্যান্ড গজ কনফরমেশনস অফ বিউটেন। তাহলে এখানে ইথেনের যে কনফরমেশনগুলো পাওয়া যায় তাদের নাম লেখা আছে, বিউটেনের যে কনফরমেশনগুলো পাওয়া যায় তাদের মধ্যে দুটোর নাম লেখা আছে, বাকিগুলো লেখা নেই। তেমনই সাইক্লোহেক্সেনের চেয়ার অ্যান্ড বোট ফর্ম, এরাও ইচ আদারের কনফরমেশনাল আইসোমার, কারণ আমরা বন্ড রোটেট করেই চেয়ার থেকে বোটে বা বোট থেকে চেয়ার ফর্মে যাই। কেমনভাবে এই আইসোমারগুলোতে একটা থেকে আরেকটায় আসা যায়? ক্যান বি ইন্টার কনভার্টেড সিম্পলি বাই রোটেশন অ্যারাউন্ড সিঙ্গল বন্ড, অর্থাৎ সিগমা বন্ড। সিগমা বন্ডে এই যে আমাদের সিসি সিগমা বন্ড, এই সিসি সিগমা বন্ডের রেসপেক্টে রোটেশন করেই আমরা কিন্তু একটা থেকে আরেকটা কনফরমেশনে আসতে পারি। ইন্টার কনভার্সন ইউজুয়ালি রিকোয়ার্স ভেরি লিটল এনার্জি। এই যে কনফরমেশনগুলো হয়, যেমন এই বিউটেন যাকে আমরা দেখলাম, সেখানেই যদি আমরা সবকটা কনফরমেশনের কথা ভাবি, একটা থেকে আরেকটা ধরনের কনফরমেশনে যেতে গেলে আমাদের বিশেষ এনার্জি খরচ হয় না, কারণ কনফরমেশনগুলোর ইচ আদারের এনার্জি ডিফারেন্স খুবই কম। তাই একটু একটু এনার্জি ডিফারেন্সেই আমরা কনফরমেশনগুলোতে একটা থেকে আরেকটায় যেতে পারি। সে কারণেই এখানে বলা হয়েছে যে ইন্টার কনভার্সন একটা থেকে আরেকটায় যাওয়া, যেটা যাওয়া যায় কিভাবে? রোটেশনের মাধ্যমে, তার জন্য খুব কম এনার্জি লাগে। রেয়ারলি আইসোলেবল অ্যাজ সেপারেট সাবস্ট্যান্সেস, যেহেতু খুব কম এনার্জি ডিফারেন্সে এই আইসোমারগুলো থাকে, তাই এই আইসোমারগুলোর ইচ আদারের মধ্যে সবসময় ইন্টার কনভার্সন চলতে থাকে, যে কারণে আমি কোনো পার্টিকুলার কনফরমেশনকে আলাদা করতে সহজে পারি না। অর্থাৎ আইসোমারগুলোকে সিঙ্গল আইসোলেট করা বেশিরভাগ ক্ষেত্রেই পসিবল হয় না, যতক্ষণ না কোনো লার্জ গ্রুপ বা অন্য কোনো কন্ডিশন থাকার কারণে কোনো একটা কনফরমেশন হাইলি স্টেবল, আবার কোনো একটা কনফরমেশন খুবই আনস্টেবল হয়ে পড়ে। অর্থাৎ আমি বলতে চাইছি, কোনো একটা কনফরমেশনে ধরে নাও এমনই স্ট্রং স্টেরিক ক্রাউডিং হচ্ছে যে সেই কনফরমেশনটাই মলিকিউল যেতেই চাইছে না। এক্সাম্পল হিসাবে আমরা এখানেই ভাবতে পারি, এই যে আমাদের ইক্লিপসড কনফরমেশন, এখানে আমরা জানি টরশনাল স্ট্রেন অ্যান্ড স্টেরিক স্ট্রেন দুটোই একই সঙ্গে কাজ করছে। এই যে বন্ড দুটো, এই বন্ডিং ইলেকট্রনগুলোর রিপালশনের জন্য টরশনাল স্ট্রেন, আবার এই যে দুটি রিলেটিভলি লার্জ গ্রুপ মিথাইল গ্রুপ, এদের ইচ আদারের রিপালশনের জন্য স্টেরিক স্ট্রেন কাজ করছে।
তাহলে এই মিথাইল গ্রুপ দুটোকে যদি বদলে আমি আরও কোনো লার্জ গ্রুপ করে দিই, ধরো এই গ্রুপটা একটা টারসিয়ারি বিউটাইল গ্রুপ আর এই গ্রুপটাও একটা টারসিয়ারি বিউটাইল গ্রুপ, তাহলে এদের মধ্যে এত স্ট্রং রিপালশন হবে যে এই ফুললি ইক্লিপসড কনফরমেশনটা হাইলি আনস্টেবল হয়ে যাবে আর সে মেনলি থাকতে চাইবে এই ধরনের একটা অ্যান্টি স্ট্যাগার্ড কনফরমেশনে, যেখানে দুটো ভেরি লার্জ গ্রুপ ইচ আদার থেকে একেবারে উল্টো দিকে থাকতে পারছে। তাহলে এনার্জেটিক্যালি এই কনফরমেশনটা হাইলি ফেভারেবল হবে। তাহলে এক কথায় যদি কোনো স্ট্রাকচারাল চেঞ্জ বা অন্য কোনো কারণে কনফরমেশনগুলোর মধ্যে এনার্জি গ্যাপ খুব হাই হয়ে যায়, ইচ আদারের এনার্জি ডিফারেন্স যদি খুব হাই হয়ে যায়, তখন হয়তো কোনো আইসোমারকে, কোনো একটা পার্টিকুলার কনফরমেশনকে আমি আলাদা করতে পারি। তাছাড়া বেশিরভাগ কেসেই আমরা আইসোমারগুলোকে সেপারেট আইসোমার হিসাবে আইসোলেট করতে পারি না। তাহলে এগুলো হলো মেন বিষয় যেগুলো আমাদের কনফরমেশনাল আইসোমারদের বিষয়ে, অর্থাৎ কনফরমেশনাল আইসোমারিজমের বিষয়ে মনে রাখতে হয়। বাকি একটা কনফরমেশন থেকে আরেকটা কনফরমেশনে যাওয়া, তাদের এনার্জির ডিফারেন্স কেমন, তাদের পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম কেমন, কত ধরনের কনফরমেশন পসিবল হয়, সেই বিষয়গুলো সবই আমরা নিউম্যান প্রজেকশন ফর্মুলার ক্লাসে কভার করেছি। আমরা প্রয়োজন হলে সেই ক্লাসটাকে আরও একবার রিক্যাপিচুলেট করব। স্টিরিও আইসোমারিজমের আরেকটা ভাগ হলো কনফিগারেশনাল আইসোমারিজম। এই কনফিগারেশনাল আইসোমারিজমে আবার দুটো ভাগ, একটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর একটা অপটিক্যাল আইসোমারিজম। কনফিগারেশনাল আইসোমারিজমটার বিষয়ে আমরা বিশেষ কিছুই জানি না, এটাই আমাদের ডিসকাশনের মেন টপিক হচ্ছে আন্ডার স্টিরিও আইসোমারিজম। কনফরমেশনাল আইসোমারিজমের থেকে কনফিগারেশনাল আইসোমারিজমের ডিফারেন্স কোনখানে? ইন্টারকনভার্টেড বাই ব্রেকিং অ্যান্ড রিফর্মিং বন্ডস, অর্থাৎ একটা কনফিগারেশনাল আইসোমার থেকে আরেকটা কনফিগারেশনাল আইসোমারে যেতে গেলে আমাদেরকে বন্ড ভেঙে রিমেক করতে হবে, অর্থাৎ স্ট্রাকচারে চেঞ্জেস আনতে হবে, তবেই আমরা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে, একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে যেতে পারবো। এভাবে সিম্পলি বন্ড রোটেট করে কিন্তু কনফিগারেশনাল আইসোমারগুলোকে একটাকে আরেকটাই চেঞ্জ করা যায় না। হ্যাভ ফিক্সড স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট, ওদের দুটো আইসোমারে যে গ্রুপগুলো আছে তাদের স্পেসে ডিরেকশন ফিক্সড। আসলে স্পেসে তাদের ডিরেকশনগুলো ফিক্সড বলেই তো আমরা একটা থেকে আরেকটাতে বন্ড রোটেট করে আসতে পারি না। তাহলে ফিক্সড স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট, যে কারণে সিম্পলি বন্ড রোটেট করে একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে আসা যায় না। এই হলো কনফিগারেশনাল আইসোমারিজমের ক্যারেক্টারিস্টিক ফিচার। আমরা এই দুটো পয়েন্টকেই আমাদের যে এক্সাম্পলটা আমরা আগে দেখেছি সেই এক্সাম্পল দিয়ে বুঝে নিতে পারি। দেখো, যেহেতু এখানে ডাবল বন্ড প্রেজেন্ট, তাহলে ডাবল বন্ডে একটা বন্ড পাই বন্ড, এই যে দুটো বন্ড আমরা দেখছি এই দুটো বন্ডের কোনো একটা অবশ্যই পাই বন্ড। পাই বন্ড যেহেতু পি অরবিটালের সাইডওয়েজ ওভারল্যাপে তৈরি হয়, দরকার হলে আমরা একটু ড্র করে দেখে নিই। এটা একটা পি অরবিটাল, ধরে নিচ্ছি জেড ডিরেকশন বরাবর। এটা আরেকটা পি অরবিটাল, সেটাও জেড ডিরেকশন বরাবর। এই রকম দুটো প্যারালাল পি অরবিটালের সাইডওয়েজ ওভারল্যাপে যে বন্ড ফর্ম হয় সেটাকেই আমরা বলছি পাই বন্ড। এখন যদি আমরা এদের মাঝখানে যে বন্ডটা প্রেজেন্ট, অর্থাৎ হেড অন ওভারল্যাপে মাঝখানে যে সিগমা বন্ডটা আছে, মাঝখানে বলাটা ঠিক নয়, বলা উচিত যে সিগমা বন্ডটা অলরেডি প্রেজেন্ট আছে হেড অন ওভারল্যাপের দরুন, সেই সিগমা বন্ডটা বরাবর রোটেট করার চেষ্টা করি, তাহলে যদি আমরা ধরে নিই এই অ্যাটমটাকে রোটেট করেছি, সেই পি অরবিটালটা আর জেড ডিরেকশন বরাবর থাকবে না, তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এই অবস্থায় আর সাইডওয়েজ ওভারল্যাপটা পসিবল হবে না, তাহলে পাই বন্ড ব্রেক করে যাবে। সেই কারণেই যখন মলিকুলে পাই বন্ড প্রেজেন্ট আছে তখন সিসি বন্ড রোটেশন পসিবল হয় না। আমি একে রোটেট করানোর চেষ্টা করলেও রোটেশনটা হবে না, কোনো একটা স্টিক ভেঙে যাবে। সেই কারণেই এই দুটো মলিকুলে যে গ্রুপগুলোকে আমরা দেখছি স্পেসে ওদের ওরিয়েন্টেশন ফিক্সড। এখানে ক্লোরিনগুলো একই দিকে, সেটাও ফিক্সড, এখানে ক্লোরিনগুলো ডিফারেন্ট সাইডে, সেটাও ফিক্সড। হাইড্রোজেনগুলোর জন্যও সেই কথাই প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল হচ্ছে। সেই কারণে আমি বন্ড রোটেট করে এই সিসি বন্ডকে রোটেশন করে একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে কিছুতেই আসতে পারবো না। তাহলে আসার উপায় কি? আমাকে এই মলিকুলের কিছু বন্ড ব্রেক করতে হবে,
ব্রেক করে এখানে যেমন আছে সেভাবে রিমেক করতে হবে। যেমন ধরে নাও আমরা বলছি এই বন্ডকে ব্রেক করলাম, এই বন্ডকেও ব্রেক করলাম, ব্রেক করে নতুন করে রিমেক করলাম। দেখো হাইড্রোজেনটা যেখানে ছিল সেখানে দিলাম না, ক্লোরিন যেখানে ছিল সেখানে হাইড্রোজেনকে দিলাম, হাইড্রোজেন যেখানে ছিল সেখানে ক্লোরিনকে দিলাম। এখন এই দুটো মলিকুলে কানেক্টিভিটি তো সেম রইলই, অর্থাৎ এই কার্বনে যারা ছিল এরও এই কার্বনে তারাই আছে, কানেক্টিভিটি তো সেম রইলই, সঙ্গে স্পেসে ওরিয়েন্টেশনও সেম হয়ে গেল। সেটার সবচেয়ে বড় প্রমাণ আমরা একটাকে রোটেট করে আরেকটার উপরে সুপার ইম্পোজ করে দিতে পারি। দেখে নাও, সুপার ইম্পোজেবল, তার মানে দুটোতেই কানেক্টিভিটিও সেম, আবার স্পেসে ওরিয়েন্টেশনও সেম হয়ে গেল। তাহলে একটা থেকে আরেকটায় আমরা কি করে এলাম? বন্ড ব্রেক করলাম, আবার বন্ড রিমেক করলাম, তবেই আমরা একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে আসতে পারলাম। তাহলে এখানে যে পয়েন্টগুলি আমরা দেখছি, এই পয়েন্টগুলো এই দুটি ধরনের স্টিরিও আইসোমারিজমের মধ্যে ডিফারেন্সিয়েট করতে আমাদেরকে হেল্প করে। তাহলে কনফিগারেশনাল আইসোমারিজমের যে দুটো ভাগ, জিওমেট্রিক্যাল আইসোমারিজম অ্যান্ড অপটিক্যাল আইসোমারিজম, এই দুটি বিষয়কে আমরা এবার জানব। প্রথমেই আমরা আসছি জিওমেট্রিক্যাল আইসোমারিজম বিষয়টায়। প্রথমে আমরা একবার ডেফিনেশনটা দেখে নিই, তারপর এক্সাম্পল দিয়ে বুঝতে শুরু করব। দ্য ফেনোমেনন অফ এক্সিস্টেন্স অফ আইসোমার্স হ্যাভিং সেম মলিকুলার কনস্টিটিউশন, দ্যাট ইজ সেম অ্যাটম টু অ্যাটম বন্ডিং সিকুয়েন্স, হুইচ ইজ কল্ড কানেক্টিভিটি, but differing in spatial arrangements of groups or atoms owing to the restricted rotation about a double bond, example হিসাবে আমরা দেখছি CC double bond, CN double bond etc., or about a ring is called geometrical or cis-trans isomerism. দেখো, সেম মলিকুলার কনস্টিটিউশন, দ্যাট ইজ সেম কানেক্টিভিটি, যেটাকে আমরা বলছি অ্যাটম টু অ্যাটম বন্ডিং সিকোয়েন্স, এটা তো সেম হতেই হবে। কারণ যদি এখানটা সেম না হয় আমরা স্টিরিও আইসোমারিজম এটাকে বলবোই না। স্টিরিও আইসোমারিজমের ডেফিনেশনেই আমরা এই বিষয়টা জেনে গেছি, অতএব এর মধ্যে আমরা নতুন কোনো কথা দেখছি না। ডিফারিং স্প্যাশিয়াল অ্যারেঞ্জমেন্টস অফ গ্রুপস অর অ্যাটমস, এটাও নতুন কিছু নয়। স্প্যাশিয়াল অ্যারেঞ্জমেন্টে ডিফারেন্স থাকতেই হবে, তবেই আমরা স্টিরিও আইসোমারিজমের মধ্যে তাকে নিয়ে আসব। এইখান থেকে আমরা নতুনত্ব দেখতে পাচ্ছি। কি কারণে এই ডিফারেন্ট স্প্যাশিয়াল অ্যারেঞ্জমেন্টটা ক্রিয়েট হচ্ছে সেইটা বলা হয়েছে। কি কারণে? রেস্ট্রিক্টেড রোটেশন অ্যাবাউট এ ডাবল বন্ড অর রেস্ট্রিক্টেড রোটেশন অ্যাবাউট এ রিং। তাহলে কেন বন্ড রোটেশনটা রেস্ট্রিক্টেড হচ্ছে? যে কারণে স্প্যাশিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস অর গ্রুপস ডিফারেন্ট হচ্ছে, সেই কারণটা যদি এমন হয় যে সিসি ডাবল বন্ড বা কোনো রিং সিস্টেম, সেই কারণে স্প্যাশিয়াল অ্যারেঞ্জমেন্টে ডিফারেন্স আসছে, তখন আমরা আইসোমারিজমটাকে বলছি জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তাহলে সিসি ডাবল বন্ড নিয়ে এক্সাম্পল তো আমরা আগেই দেখলাম। ডাবল বন্ডের যেহেতু একটা বন্ড পাই বন্ড, আর পাই বন্ড পি অরবিটালের সাইডওয়েজ ওভারল্যাপে তৈরি হয়, যেমনটা আমরা এখানে দেখলাম। এটা একটা পাই বন্ড আমরা বুঝিয়েছি, যেখানে জেড ডিরেকশন বরাবর দুটো পি অরবিটালের সাইডওয়েজ ওভারল্যাপে পাই বন্ডটা ফর্ম হয়েছে। এখন যদি আমরা কোনো একটা দিকের অ্যাটমকে ফিক্স রেখে অন্য একটা অ্যাটমকে ধরে বন্ডটাকে রোটেট করব ভাবি, যখনই আমরা সেই চেষ্টাটা করব, যদি সফল হই, যদি আমাদেরকে রোটেশনকে সফল করতে হয়, তাহলে কিন্তু দুটো পি অরবিটাল আর প্যারালাল থাকবে না। যখনই রোটেট করব, দুটো পি অরবিটালের সেই সাইডওয়েজ ওভারল্যাপ ডিস্ট্রয় হয়ে যাবে, সে কারণে বন্ড ব্রেক হয়ে যাবে। তাই ডাবল বন্ডে বন্ড রোটেশন রেস্ট্রিক্টেড। এই রেস্ট্রিকশনের কারণেই যে দুখানি আইসোমার আমরা দেখলাম, একটা দেখলাম দুটো সেম অ্যাটম অপোজিট দিকে, আরেকটা দেখলাম দুটো সেম অ্যাটম একই দিকে, এই ধরনের আইসোমারিজমটাকে আমরা বলছি জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তাহলে কোন কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই হতে হবে? রেস্ট্রিক্টেড বন্ড রোটেশন ডিউ টু প্রেজেন্স অফ ডাবল বন্ড। এবারে ডাবল বন্ড সেম দুটো অ্যাটমেও হতে পারে, আবার কোনো হেটেরো অ্যাটমও প্রেজেন্ট থাকতে পারে। আরেকটা রেস্ট্রিকশন বলা হচ্ছে, কিসের কারণে হচ্ছে না রিং সিস্টেম। দেখো, এই যে আমাদের একটা 3 মেম্বার্ড কার্বন রিং দেখছি, 3 মেম্বার্ড একটা কার্বন রিং, আমরা যদি ভাবি কোনো একটা কার্বন অ্যাটমকে ধরে বন্ডটা রোটেট করব, সেটা পসিবল নয়।
কারণ এই সিগমা বন্ডগুলো হেড অন ওভারল্যাপে তৈরি হয়ে আছে। যখনই কোনো একটা অ্যাটমকে ধরে আমরা ঘুরিয়ে দিতে চাইব, তখনই এই যে হেড অন ওভারল্যাপটা আছে সেটা এইভাবে ব্রেক হয়ে যাবে। আমরা ড্রয়িং করে সেটা একটু বোঝার চেষ্টা করতে পারি। এই তিনটে কার্বন অ্যাটমের মধ্যে আমরা সিগমা বন্ড দেখতে চাই। তাহলে এই কার্বনের কোনো একটা হাইব্রিড অরবিটাল আর এই কার্বনের কোনো একটা হাইব্রিড অরবিটালের হেড অন ওভারল্যাপ, এই কার্বনেরও তাই, এখানেও একই। তাহলে এটা হলো এই যে কার্বন রিংটা, সেইটুকুর অরবিটাল পিকচার। অর্থাৎ এই তিনটে কার্বন অ্যাটমের মধ্যে আমরা এই যে তিনটে সিসি বন্ড দেখতে পাচ্ছি, এদের অরবিটাল পিকচার এখানে ড্র করা আছে। এবার যদি আমি ধরে নাও এই কার্বনটাকে ধরে রোটেট করতে চাই, ধরো আমি এইটাকে রোটেট করতে চাই, তাহলে কি অবস্থা হবে আমরা একটু দেখার চেষ্টা করি। এই রকমের একটা অবস্থা হয়ে যাবে। এখানে কিন্তু আমি ওভারল্যাপ দেখাতে চাইনি, আমি দেখাতে চেয়েছি এই যে প্লেনটা ছিল, মোটামুটিভাবে ধরে নাও এই যে প্লেনটা ছিল, এই প্লেনের থেকে এই যে কার্বন তার এই হাইব্রিড অরবিটাল দুটো পারপেন্ডিকুলার হয়ে যাবে। পারপেন্ডিকুলার হয়ে গেলে এই দিকের অরবিটালটার সাথে আর এই অরবিটালটার সাথে দুটোর সাথেই এই কার্বনের হাইব্রিড অরবিটালগুলোর ওভারল্যাপটা ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে রিংটা থাকবে না, রিং ভেঙে যাবে। সেই কারণেই রিং সিস্টেমগুলোতে, 3 মেম্বার্ড রিং, 4 মেম্বার্ড রিং বা অন্যান্য রিং সিস্টেমগুলোতে আমরা যখনই কোনো সিসি বন্ড রোটেট করার চেষ্টা করব, রিংটা ভেঙে যাবে, রিং ডিস্ট্রয় হয়ে যাবে। সে কারণে সিসি বন্ড রোটেশন এখানেও রেস্ট্রিক্টেড। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে ডাবল বন্ড বা রিং সিস্টেমে সিসি বন্ড রোটেশন বা যে দুটো অ্যাটমের মধ্যে বন্ডগুলো প্রেজেন্ট আছে সেখানে বন্ড রোটেশন পসিবল হবে না। আর তখনই যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ গ্রুপস অ্যান্ড অ্যাটমসের ডিফারেন্স ক্রিয়েট হবে, সেই কারণে যে স্টিরিও আইসোমারিজমটা আমরা পাবো সেটাই জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, জিওমেট্রিক্যাল আইসোমারিজমের ডিসকাশনে আমরা সেই সব কম্পাউন্ডগুলোকে দেখতে পাবো যেগুলোতে আইদার ডাবল বন্ড প্রেজেন্ট আছে, যে কারণে বন্ড রোটেশন রেস্ট্রিক্টেড, অর রিং সিস্টেম প্রেজেন্ট আছে, যে কারণে সেখানেও বন্ড রোটেশন রেস্ট্রিক্টেড। আমরা তাহলে এবার জিওমেট্রিক্যাল আইসোমারিজমের এক্সাম্পলে আসি। আমরা নিচ্ছি ইথিলিন মলিকিউলকে, C double bond C, remaining valencies are satisfied by hydrogen atoms. এবার আমরা কি করব, দুটো H রিপ্লেস করব দুটো ক্লোরিন অ্যাটম দিয়ে। -H কটা, দুটো, +Cl কটা, দুটো। তাহলে আমরা প্রথমে স্কেলিটনটুকু ড্র করি। এই হলো কার্বন স্কেলিটন। এবার আমরা কি করলাম, ধরে নিচ্ছি এই H দুটো যেমন ছিল তেমনই রাখলাম, এই দুটো H যেখানে ছিল, এই যে এখানে যে দুটো H ছিল সেগুলোকে রিপ্লেস করলাম দুটো ক্লোরিন দিয়ে। আর আমরা কি করতে পারি, এই দুটো H যেমন ছিল আমরা তেমনই রেখে দিলাম, বাকি দুটো Hকে অর্থাৎ এই যে দুটো H সেগুলোকে Cl দিয়ে রিপ্লেস করলাম। এই যে দুখানি কম্পাউন্ড আমরা পেলাম, এরা ইচ আদারের আইসোমার। কেন আইসোমার? দুজনেরই মলিকুলার ফর্মুলা সেম, এদের দুজনেরই মলিকুলার ফর্মুলা C2H2Cl2, তাই এরা ইচ আদারের আইসোমার। এরা ইচ আদারের কনস্টিটিউশনাল বা স্ট্রাকচারাল আইসোমার নয়, এরা ইচ আদারের স্টিরিও আইসোমার। কি কারণে? কারণ কানেক্টিভিটি সেম, এই কার্বনেও HCl, এই কার্বনেও H অ্যান্ড Cl, এই কার্বনে H অ্যান্ড Cl, এই কার্বনেও H অ্যান্ড Cl, কানেক্টিভিটি ইজ দ্য সেম, কিন্তু ওরিয়েন্টেশন ইন স্পেস ইজ ডিফারেন্ট। অর্থাৎ আমরা যদি এই ডাবল বন্ডটাকে এরকম মনে মনে দুটুকরো করি, মলিকুলটাকে এভাবে মনে মনে দুটুকরো করলাম, মনে রাখো আমরা কোনো প্লেন অফ সিমেট্রি পাস করাইনি, আমরা মনে মনে ধরে নিলাম ডাবল বন্ডটার এদিকটা একটা সাইড, এদিকটা আরেকটা সাইড।
এখানেও তাই, ডাবল বন্ডের এদিকটা একটা সাইড, ওদিকটা একটা সাইড। তাহলে দেখো সেম অ্যাটমস আর অ্যাট সেম সাইড উইথ রেসপেক্ট টু দিস লাইন হুইচ ইজ পাসিং থ্রু দ্য ডাবল বন্ড। আবার বলে দিই, এটা কোনো অ্যাক্সিস অফ সিমেট্রি বোঝাতে চাইনি, এটা কোনো প্লেন অফ সিমেট্রিও আমরা বোঝাতে চাইনি, আমরা ডাবল বন্ডের দুটো সাইড বোঝাতে চেয়েছি। এখানে কিন্তু সেম অ্যাটমগুলো এই লাইনটার রেসপেক্টে উল্টো উল্টো দিকে, এই হাইড্রোজেনগুলোও তাই। এই যে স্প্যাশিয়াল অ্যারেঞ্জমেন্টে ডিফারেন্স আছে দুটো আইসোমারের মধ্যে, সে কারণে সেম কানেক্টিভিটি বা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট এই হিসাবে এরা দুজন হয়ে গেল ইচ আদারের জিওমেট্রিক্যাল আইসোমার। অন্য ধরনের স্টিরিও আইসোমার নয় কেন? কারণ এখানে ডাবল বন্ডের প্রেজেন্সের কারণে আমরা বন্ড রোটেট করাতে পারবো না, পাই বন্ড ব্রেক হয়ে যাবে, যে কারণে বন্ড রোটেশন রেস্ট্রিক্টেড। তাই আমরা একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে আসতে এখানে পারছি না। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের যে ক্লোরিন দিয়েই রিপ্লেস করতে হবে হাইড্রোজেনগুলোকে তার কোনো মানে নেই। আমরা এই দুটোকে ব্রোমিন অ্যাটম নিতে পারতাম। তোমরা বলবে আচ্ছা, অন্য কোনো অ্যাটম বা অন্য কোনো গ্রুপ আমরা নিতে পারি, কিন্তু সেগুলো সেম অ্যাটম আর গ্রুপ হতে হবে না, তাও নয়। সেম অ্যাটম আর গ্রুপ হওয়ারও প্রয়োজন নেই। আমরা শুধু এখানে যেমন দেখছি একই দিকের দুটো এইচকে যে কোনো ধরনের দুটো গ্রুপ দিয়ে রিপ্লেস করব, এখানেও উল্টো উল্টো দিকের দুটো এইচকে সেই গ্রুপগুলো দিয়েই রিপ্লেস করব যেগুলো দিয়ে এখানে রিপ্লেস করেছিলাম। তাছাড়া তো মলিকুলার ফর্মুলাটাই সেম থাকবে না। মলিকুলার ফর্মুলা আমাদেরকে সেম রাখতে হবে, সেটা রেখে আমরা যে কোনো অ্যাটম আর গ্রুপ দিয়ে একবার এই লাইনের রেসপেক্টে একই দিকের হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করব, আরেকবার অন্য দিকের হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করব। এবার তোমরা প্রশ্ন করবে, স্যার এই দিকের এইচগুলোকেই কি রিপ্লেস করতে হবে, এই দিকেরগুলোকে পারি না? অবশ্যই পারি। এই যে লাইনটা আমরা ড্র করেছি সেটা বরাবর 180 ডিগ্রি রোটেট করি যদি, তাহলে এরা এখানে চলে আসবে, এরা এখানে চলে যাবে। যেমন এই যে ফর্মুলাটা আমরা ড্র করেছি সেইভাবেই যদি আমরা একটা মডেল দেখি, তাহলে এইটা হলো সেই মডেল। এই বরাবর আমরা সেই লাইনটা পাস করিয়েছি, এই দিকে আছে হাইড্রোজেনগুলো, এই দিকে আছে ক্লোরিনগুলো, যেমন এখানে দেখা যাচ্ছে। এবার আমরা যদি একে এই বরাবর একটা অ্যাক্সিস পাস করিয়ে 180 ডিগ্রি রোটেট করি, তাহলে যা আসছে 180 ডিগ্রি রোটেশনে আবার আগের অবস্থাতেই তো ফেরত আসছি। তাহলে যদি আমরা এই দিকের এইচগুলোকে ক্লোরিন দিয়ে রিপ্লেস করতাম এগুলোতে না করে, তাহলেও কিন্তু আমরা একই জিনিস পেতাম, দুটোর মধ্যে রিলেশন থাকতো শুধু এই রোটেশনটা। তাহলে আমাদের কেমনভাবে একটা আইসোমারকে বানাবো, কেমনভাবে আরেকটায় যাব, সেটা খুব সিম্পল। একবার আমরা শুধু স্কেলিটন নিয়ে বিষয়টা দেখে নিই। আমরা সব সাবস্টিটিউয়েন্টগুলোকে সরিয়ে নিলাম। এবার আমরা কি বলছি, এই বরাবর আমরা মনে মনে একটা লাইন পাস করব, তার যে কোনো একটা দিকে, আইদার এই দিকে অর এই দিকে, অর্থাৎ সেম সাইডের দুটো হাইড্রোজেনকে দুটো অন্য অ্যাটম আর গ্রুপ দিয়ে রিপ্লেস করব। যে দুটো অ্যাটম আর গ্রুপ দিয়ে রিপ্লেস করলাম তারা সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। এটা হলো একটা আইসোমার। আরও একবার কি করব, সেম স্কেলিটনে উল্টো উল্টো দিকের দুটো হাইড্রোজেনকে আইদার এই দুজনকে নেব অর এই দুজনকে নেব, উল্টো উল্টো দিকের দুটো হাইড্রোজেনকে সেই গ্রুপ বা অ্যাটমগুলো দিয়েই রিপ্লেস করব যেগুলো দিয়ে আগের ফর্মুলাটাই করেছিলাম। তাহলেই আমরা দুটো জিওমেট্রিক্যাল আইসোমার পেয়ে যাব। নেক্সট এক্সাম্পলগুলোতে আমাদের সেই বিষয়টাই আমরা দেখতে চলেছি। বিউট 2 ইন মলিকিউলটাকে নিলাম, মিথ ইথ প্রপ বিউট 2তে ইন। তাহলে এই যে সিসি ডাবল বন্ডটা আমরা দেখছি, সেই সিসি ডাবল বন্ডকে আমরা এভাবে লিখলাম, তাদের 4টে ভ্যালেন্সি দেখানো থাকলো। দেখো এই যে কার্বন, তার আছে একটা হাইড্রোজেন একটা মিথাইল, এই কার্বনেরও একটা হাইড্রোজেন একটা মিথাইল। আমরা প্রথমে ধরে নিচ্ছি যেদিকে মিথাইল দিচ্ছি সেদিকেই মিথাইল দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, তাহলে আমরা একটা আইসোমার পেয়ে গেলাম। আবার আমরা ধরে নিচ্ছি লেফট সাইডটা আমরা ফিক্সড রাখবো, এদিকটা যেমন এদিকটা তেমনই রাখবো, ধরে নিয়ে আমরা ড্র করলাম। রাইট সাইডের সাবস্টিটিউয়েন্টগুলোকে উল্টো পজিশনে দিয়ে দিলাম, তাহলে আমরা দুটো জিওমেট্রিক্যাল আইসোমার পেয়ে গেলাম। এবার আমরা ধরি
এই মলিকিউলটার দুটো জিওমেট্রিক্যাল আইসোমার আমাদেরকে ড্র করতে বলা হয়েছে। তাহলে যে দুটি কার্বনের মধ্যে ডাবল বন্ড প্রেজেন্ট তাদের উপর ফোকাস রেখে আমি কার্বন স্কেলিটন দুবার ড্র করে নিলাম। এই কার্বনে একটা মিথাইল একটা ব্রোমিন, আমরা ধরে নিলাম এখানে মিথাইল দেব, এখানে ব্রোমিন দেব। এই কার্বনে একটি ইথাইল একটি ক্লোরিন, আমরা এখানে দিলাম ইথাইল C2H5 হিসাবে লিখলাম, আর একটি ক্লোরিন। এবার আমরা কি করব, যে কোনো একটা সাইডে সাবস্টিটিউয়েন্টগুলো যেমনভাবে আছে তেমনভাবেই থাকতে দেব, যেমনভাবে ইন দ্য সেন্স স্পেসে যে যেদিকে ডিরেক্টেড আছে। যদি আমরা ধরে নিই রাইট সাইডটাকে ফিক্সড রাখবো, তাহলে এরা যেমন ছিল তেমনই রেখে দিলাম, অর্থাৎ যে যেদিকে ওরিয়েন্টেড ছিল তাকে সেদিকে রেখে দিলাম। লেফট সাইডটাকে পজিশনগুলোকে বদলে দিলাম, মিথাইলের জায়গায় ব্রোমিন, ব্রোমিনের জায়গায় মিথাইল। তাহলে আমরা দুটো জিওমেট্রিক্যাল আইসোমার পেয়ে গেলাম এই মলিকুলার ফর্মুলার কম্পাউন্ডের। এভাবে আমরা ডাবল বন্ড আছে এমন স্কেলিটনে জিওমেট্রিক্যাল আইসোমার্স ড্র করতে পারি। একবার CN ডাবল বন্ডের কোনো কম্পাউন্ড নিয়েও সেটা দেখে নিই। এক্সাম্পল হিসাবে আমরা নিচ্ছি CH3CH2 CH ডাবল বন্ড NCH3। এই কম্পাউন্ডের দুটো জিওমেট্রিক্যাল আইসোমার আমাদেরকে ড্র করতে হবে। তাহলে এখানে ডাবল বন্ডটা আছে CRN এর মধ্যে, C ডাবল বন্ড N, আমরা দুবার ড্র করে রাখলাম কারণ আমাদের দুটো আইসোমার চাই। কার্বনের যে দুটো রিমেনিং ভ্যালেন্সি, একটা হাইড্রোজেন একটা ইথাইল, আমরা ধরে নিচ্ছি এই বরাবর থাকলো ইথাইল C2H5, এই বরাবর থাকলো হাইড্রোজেন। নাইট্রোজেনের একটা ভ্যালেন্সি দেখতে পাচ্ছি মিথাইল, আরেকটি ভ্যালেন্সি কোনো অ্যাটম অর গ্রুপ দিয়ে স্যাটিসফাইড না থাকলেও আমরা জানি নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে, নাইট্রোজেনের তিনটে বন্ড একটা লোন পেয়ার থাকে নিউট্রাল স্টেটে। তাহলে আমরা কি করলাম, একদিকে মিথাইল দিলাম, আরেকদিকে লোন পেয়ারটা শো করলাম। তারপর আমরা যথারীতি যে কোনো একটা সাইডকে ফিক্স রেখে অন্য সাইডটাকে উল্টে দেব। যদি আমরা ভাবি লেফট সাইডকে ফিক্স রাখবো, তাহলে লেফট সাইডে ইথাইল অ্যান্ড হাইড্রোজেন যে যেদিকে ওরিয়েন্টেড ছিল সে সেদিকেই থাকলো, কিন্তু লোন পেয়ার অ্যান্ড মিথাইল গ্রুপ অফ নাইট্রোজেন এদের পজিশন আমরা চেঞ্জ করে দিলাম। তাহলে এই দুজন হলো ইচ আদারের জিওমেট্রিক আইসোমার। একটাতে CN ডাবল বন্ডের রেসপেক্টে ইথাইল অ্যান্ড মিথাইল একই দিকে, অন্যভাবে বললে হাইড্রোজেন অ্যান্ড লোন পেয়ার একই দিকে, অন্যটাতে ডাবল বন্ডের রেসপেক্টে মিথাইল অ্যান্ড ইথাইল উল্টো উল্টো দিকে, আবার হাইড্রোজেন অ্যান্ড লোন পেয়ারও উল্টো উল্টো দিকে। তাহলে CC ডাবল বন্ডই শুধু আমরা কনসিডার করব তা নয়, আমরা CN ডাবল বন্ড অর্থাৎ যে কম্পাউন্ডগুলোকে আমরা ইমিন বলি, হাইড্রোলিসিস অফ ইমিনস, এই যে ক্লাসটা আমাদের আছে ইমিনদের হাইড্রোলিসিস, সেখানে আমরা ইমিন কম্পাউন্ডদেরকে চিনেছি। ইমিন কম্পাউন্ডদের এটা হলো জেনারেল স্কেলিটন। এই যে জেনারেল স্কেলিটনটা আমরা দেখতে পাচ্ছি এটা ইমিনদের জেনারেল স্কেলিটন। তাহলে অ্যালকিন অর্থাৎ যেখানে থাকবে CC ডাবল বন্ড অ্যান্ড ইমিন যেখানে থাকবে CN ডাবল বন্ড, ডাবল বন্ডেড কম্পাউন্ডদের মধ্যে এই দুটো গ্রুপ আমরা খেয়াল রাখবো, যে গ্রুপগুলো প্রেজেন্ট থাকলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখতে পাওয়া উচিত। উচিত এই কারণে আমরা বলছি কারণ সব ঘটনারই সব বিষয়েরই এক্সেপশন থাকে। আমরা অ্যালিন কম্পাউন্ডগুলোতে সেই এক্সেপশনটা দেখতে পাবো। অ্যালিনে ডাবল বন্ড থাকলেও অ্যালিন অর্থাৎ সাবস্টিটিউটেড অ্যালিন জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে না, অপটিক্যাল আইসোমারিজম শো করে। সেই বিষয়টা আমরা সেপারেট একটা ক্লাসে জেনে নেব। এবার আমরা আসব রিং সিস্টেমে। রিং সিস্টেমের আগে আমরা এক্সাম্পল দেখে নিই। দেখো, সাইক্লোপ্রোপাইল রিং, 3 মেম্বার্ড কার্বন রিং, যেখানে প্রত্যেক কার্বনের যে রিমেনিং ভ্যালেন্সিস সেগুলো লক্ষ্য করো। এই কার্বনে দুটোই হাইড্রোজেন, এই কার্বনে একটি ক্লোরিন একটি হাইড্রোজেন, এই কার্বনেও একটি ক্লোরিন একটি হাইড্রোজেন। তাহলে সোজা কথায় সাইক্লোপ্রোপেন যে কম্পাউন্ডটা তার দুটো হাইড্রোজেনকে আমরা দুটো ক্লোরিন দিয়ে রিপ্লেস করেছি। আবার দেখো সাইক্লোপ্রোপাইল রিং, এখানেও তাই, দুটোই হাইড্রোজেন, ক্লোরিন অ্যান্ড হাইড্রোজেন, এই কার্বনেও ক্লোরিন অ্যান্ড হাইড্রোজেন।
তাহলে ডিফারেন্সটা কি দেখছো? আমরা একেই প্রথমে দেখে নিই। এই যে দুটো ক্লোরিন, তারা এই যে আমাদের প্লেন, এই যে আমাদের রিংটাকে যদি আমরা একটা প্লেন ধরে নিচ্ছি, তার রেসপেক্টে উল্টো উল্টো দিকে, এই রিংয়ের রেসপেক্টে এই ক্লোরিনটা উপরের দিকে, এই ক্লোরিনটা নিচের দিকে। আর এখানে দুটো ক্লোরিন এই যে প্লেন, তার রেসপেক্টে একই দিকে। দেখে নাও, প্লেনের রেসপেক্টে দুটো ক্লোরিনই একই দিকে। এরা দুজন ইচ আদারের জিওমেট্রিক্যাল আইসোমার হলো। আমরা কিন্তু সব সময় যখনই কোনো এক্সাম্পল আমরা ড্র করছি বা মডেল দেখছি, খেয়াল করে নেব মলিকুলার ফর্মুলা শুড বি সেম, কানেক্টিভিটি শুড বি সেম, ডিফারেন্স উইল অনলি বি শোন ইন ডিরেকশন ইন 3 ডাইমেনশনাল স্পেস। কাদের ডিরেকশনে? কিছু গ্রুপস অ্যান্ড অ্যাটমসের ডিরেকশনে। তাহলে এই দুটি কম্পাউন্ড হলো ইচ আদারের জিওমেট্রিক্যাল আইসোমার। আমরা তাহলে ড্র কেমন করে করব? এটা একটা সাইক্লোপ্রোপাইল রিং। আরও একবার আমরা ড্র করি, কারণ আমরা দুটো আইসোমারকেই খুঁজব। এভাবে আমরা দেখালাম সাবস্টিটুয়েন্টগুলোকে, দুটোই হাইড্রোজেন, একটি সিএল একটা এইচ। আরেকটা সিএলকে এই প্লেনের রেসপেক্টে এই সিএলকে যেদিকে রেখেছি সেই দিকেই দিয়ে দিলাম। এটা হলো একটা আইসোমার। এটা কোন আইসোমারটা হলো? এটা এই আইসোমারটা হলো। দুটো সিএল একই দিকে উইথ রেসপেক্ট টু দিস প্লেন অফ দ্য রিং। দেখে নাও, একে দেখে তোমরা একে মিলিয়ে নিতে পারো। আর একবার দুটো এইচ, এখানে আমরা কোনো চেঞ্জ করলাম না, যেমন সিএল অ্যান্ড এইচ ছিল সেভাবেই দিলাম, কিন্তু এই কার্বনের সিএল অ্যান্ড এইচকে উল্টো উল্টো পজিশনে নিয়ে গেলাম। সিএল এর জায়গায় এইচ, এইচ এর জায়গায় সিএল। তাহলে এই যে প্লেন, তার রেসপেক্ট এরা উল্টো উল্টো দিকে। এই যেটা আমরা ড্র করেছি সেটা আমাদের এই আইসোমারটা। তোমরা একবার মিলিয়ে নাও মডেলের সঙ্গে ড্রয়িংকে। তাহলে এই দুটি হলো ইচ আদারের জিওমেট্রিক্যাল আইসোমার। একইভাবে আমরা কোনো 4 মেম্বার রিংয়েও এক্সাম্পল দেখতে পেতে পারি। আমরা শুধু 4 মেম্বার কার্বন রিং আছে এমন দুটো স্কেলিটন ড্র করলাম। এখানকার যে কোনো দুটো কার্বনে আমরা পছন্দ করে নিচ্ছি, ধরে নাও এই দুটো কার্বনকে। তাহলে এই স্ট্রাকচারে তারা হলো এই দুটো কার্বন। ভেবে নিচ্ছি দুটো মিথাইল গ্রুপ আমরা অ্যাড করব। তাহলে একবার আমরা এই প্লেনের রেসপেক্টে একই দিকে মিথাইল গ্রুপ দুটোকে দেব, একবার ওই প্লেনের রেসপেক্টে উল্টো উল্টো দিকে মিথাইল গ্রুপ দুটোকে দিলাম। দেখে নাও, এবার যত ভ্যালেন্সি বাকি আছে সব হাইড্রোজেন দিয়ে দুটো ড্রয়িংয়েই ফিল আপ করে দিলাম। তাহলে এই যে দুটো কম্পাউন্ড আমরা দেখলাম, এরা ইচ আদারের আইসোমার। একটাতে এই 4 মেম্বার রিংয়ের যে প্লেন, তার রেসপেক্টে দুটো মিথাইল একই দিকে, এখানে দুটো মিথাইল উল্টো উল্টো দিকে। যদিও আমরা জানি 4 মেম্বার রিং প্ল্যানার নয়, আমরা এখানে সিম্পলিসিটির স্বার্থে রিংটাকে প্ল্যানার ধরে নিচ্ছি, যাতে আমাদের দুটো আইসোমারকে বুঝতে সুবিধা হয়। তাহলে এইভাবে কোনো ডাবল বন্ড প্রেজেন্ট এমন কম্পাউন্ড বা রিং প্রেজেন্ট আছে এমন কম্পাউন্ডে বন্ড রোটেশন রেস্ট্রিক্টেড হয়ে পড়ার জন্য অ্যাটম আর গ্রুপগুলোর যে 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন সেগুলো ডিফারেন্ট হয়ে যায়, এই ধরনের কম্পাউন্ডগুলোকে আমরা বলছি ইচ আদারের জিওমেট্রিক্যাল আইসোমার। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার কাকে বলে, কেমন করে তাদের ফর্মুলাগুলো ড্র করতে হয়, সে বিষয়টা তো জানা হলো। এবার একটা খুব জরুরি বিষয় এসে যাচ্ছে, সেটা হলো এই যে দেখো আমরা এক্সাম্পল হিসাবে দুটো জিওমেট্রিক্যাল আইসোমারকে ড্র করেছি এই মলিকুলার ফর্মুলার। এদের যেহেতু কানেক্টিভিটি সেম, সেই কারণে এদের সিম্পল আইইউপিএসি নোমেনক্লেচারটাও সেমই হবে। যেমন ধরো এই কম্পাউন্ডটার যদি আমরা আইইউপিএসি নেমিং করি, কার্বন 1 কার্বন 2, তাহলে 1,2 ডাইক্লোরো ইথিন। আবার এই কম্পাউন্ডটাও 1,2 ডাইক্লোরো ইথিন। তাহলে সিম্পল আইইউপিএসি নোমেনক্লেচার জিওমেট্রিক্যাল আইসোমারগুলোর ক্ষেত্রে একই হয়। অ্যাকচুয়ালি শুধু জিওমেট্রিক্যাল আইসোমার নয়,
আমরা আজ যে স্টিরিও আইসোমারিজম বিষয়টা পড়েছি, জিওমেট্রিক্যাল হোক অপটিক্যাল হোক, দুই ধরনের স্টিরিও আইসোমারের ক্ষেত্রেই আইইউপিএসি নোমেনক্লেচারটা সেম হবে। সেই কারণে এই দুটি যে আইসোমার, এদের ইচ আদারের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদেরকে কোনো নিয়ম শিখতে হবে, যেমনটা আমরা কনফরমেশনগুলোর ক্ষেত্রে শিখেছিলাম। আমরা জানি কনফরমেশনের ক্ষেত্রেও তো কানেক্টিভিটি সেমই থাকে, তারাও তো স্টিরিও আইসোমার। তাই তাদের ক্ষেত্রে আমরা ইক্লিপসড, স্ট্যাগার্ড, গস স্ট্যাগার্ড, অ্যান্টি স্ট্যাগার্ড এই সকল ধরনের কিছু নিয়ম ব্যবহার করেছিলাম। জিওমেট্রিক্যাল আইসোমারগুলোর ক্ষেত্রেও আমরা কিছু নিয়ম ব্যবহার করব। তাদের মধ্যে সবচেয়ে পপুলার যে নিয়মটা আছে সেটা হলো সিস অ্যান্ড ট্রান্স, এই দুটো কথাকে ব্যবহার করা দুটো আইসোমারকে আলাদা করে বোঝার জন্য। সে কারণেই আমরা যখন জিওমেট্রিক্যাল আইসোমারিজমের ডেফিনেশন পড়ছিলাম, অর্থাৎ এইখানে আমরা সিস ট্রান্স আইসোমারিজম কথাটা দেখেছিলাম। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম যা, সিস ট্রান্স আইসোমারিজমও তাই ধরা হয়। তার কারণই হলো জিওমেট্রিক্যাল আইসোমারগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা যে নোমেনক্লেচার সিস্টেমটাকে ইউজ করি সেটাই হলো সিস ট্রান্স নোমেনক্লেচার। আমরা তাহলে এবার সিস ট্রান্স নোমেনক্লেচার বিষয়টা দেখব। কিন্তু আমাদের আজকের ক্লাস অলরেডি অনেক লেন্দি হয়ে পড়েছে, কারণ আমরা স্টিরিও আইসোমারিজম থেকে শুরু করে জিওমেট্রিক্যাল আইসোমারিজমে পৌঁছেছি। তাই আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আমরা জিওমেট্রিক্যাল আইসোমারগুলোর যে নোমেনক্লেচার সিস্টেম সেটা বুঝবো নেক্সট ক্লাসে। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ।